খোঁজ পাই, বিশেষ করে সূর্য শতক টিকা যেটাকে বলা হয়, এই যে বইগুলো, বা তার বই সম্পর্কে, ময়ূর ভট্টর বই সম্পর্কে যেটা শ্রীশ্যাম পণ্ডিত বলেছেন, যেটা রামচন্দ্র বাড়ুজ্যে বলেছেন, কিন্তু সেভাবে বাণভট্টর বই সম্পর্কে কিন্তু কেউ কিছু সেভাবে বলেনি। ঠিক আছে, তো ময়ূর ভট্টকে একদম প্রথমের দিকের ধর্মমঙ্গলের আদি কবি যদি কাউকে বলা হয়ে থাকে, সেটা হচ্ছে এই ময়ূর ভট্ট। সেটা হচ্ছে একদম হচ্ছে আদি কবি যদি আমরা কাউকে বলে থাকি, সেটা হচ্ছে ময়ূর ভট্ট। ঠিক আছে, তো এরপরে আমি যার কথা বলবো সেটা হচ্ছে মাঝখানে খেলারাম বলে একজন কবি ছিলেন। এদের পরে খেলারাম বলে, এদের যে খুব একটা গুরুত্বপূর্ণ এদের কথা সেটা নয়, কিন্তু আমাদেরকে একটু জেনে রাখতে হবে খেলারামের কথা। ঠিক আছে, এগুলো আমি নোট দিয়ে দেবো, খুব এক লাইনের মতো হবে, খুব যে গুরুত্বপূর্ণ তা নয়। খেলারাম যে আছে, যিনি কবি, মোটামুটি ভাবে সুকুমার সেন বলেছেন 1510 অব্দে বা 1449 শকাব্দ। ঠিক আছে, 1449 শকাব্দ, দেখা যাচ্ছে নোটটা? হ্যাঁ ম্যাম, দেখা যাচ্ছে। ম্যাম সে পালাগুলোর ওপরে, এটা পালাগুলো দেখা যাচ্ছে। দাঁড়াও তাহলে এক মিনিট, এই যে লিখেছি 1449 শকাব্দ খেলারাম, 1449 শকাব্দ, আর যদি সালে বলি তাহলে হচ্ছে 1510 খ্রিস্টাব্দে তিনি গৌড় কাব্য নামে ধর্মমঙ্গল লিখেছিলেন। তার কাব্যের নাম ছিল গৌড় কাব্য। গৌড় কাব্য নামে তিনি ধর্মমঙ্গল লিখেছিলেন। আবার অনেকের মতে তিনি হচ্ছেন ধর্মমঙ্গলের একেবারে আদি কবি, অনেকের মতে তিনি হচ্ছেন ধর্মমঙ্গলের আদি কবি। ঠিক আছে, অথচ তার কাব্যের সম্পূর্ণ কিংবা অসম্পূর্ণ কোনো পুঁথি পাওয়া যায় না, তার কাব্যের সম্পূর্ণ বা অসম্পূর্ণ কোনো পুঁথি পাওয়া যায় না। মূলত হারাধন দত্ত নামে একজন কবি বা লেখক, তার বাসস্থান ছিল জাহানাবাদ। ঠিক আছে, যেটা বর্তমানে আরামবাগ অঞ্চলে অবস্থিত, তার বাসস্থান ছিল আরামবাগ। ঠিক আছে, হারাধন দত্ত ইনি একজন লেখক, কবি বলা যেতে পারে। ইনি একজন কবি যার বর্তমানে হচ্ছে আরামবাগ। এখনকার কনটেক্সটে হলো আরামবাগ নামক অঞ্চল, যেটা যার হচ্ছে বদনগঞ্জ, জাহানাবাদ তখনকার কনটেক্সটে ছিল এই জায়গাটার নাম জাহানাবাদ, যেটা হচ্ছে বদনগঞ্জ। বাঁকুড়া কোর্টের একটা কোয়েশ্চেন পেপার পাঠিয়েছি, ওর ব্যাকরণের কোয়েশ্চেন গুলো দেখবে, কিন্তু ওটার আনসার গুলো নিও না। আনসার কোনো জায়গায় তোমরা না পেলে বলবে, আমি বলে দেবো, কিন্তু ওর ওখানে যে আনসার গুলো দাগ করা আছে সেগুলো নিও না, শুধু প্রশ্নটা দেখো। বদনগঞ্জের কাছে শ্যামবাজার গ্রামে দলু রায় ধর্ম ঠাকুরের পূজারী ছিলেন। ঠিক আছে, তার বাড়ি থেকে এই খেলারামের পুঁথি পাওয়া যায়, কিন্তু পুঁথি পাওয়া গেলে সেটা না তো সম্পূর্ণ ছিল আর না তো অসম্পূর্ণ ছিল, অল্প স্বল্প কিছুটা অংশ পাওয়া গিয়েছিল। আর এই কথাটা কিন্তু পরবর্তীতে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় তার দুর্গেশ নন্দিনীতে উল্লেখ করেছিলেন, যেখানে শৈলেশ্বরের শিবের কথা তিনি উল্লেখ করেন, ওই পার্টিকুলার জায়গায় তিনি উল্লেখ করেছিলেন। আচ্ছা, শ্রী ধর্মমঙ্গল গৌড় কাব্যে ওনার আরেকবার বলুন না ম্যাম, বঙ্কিমচন্দ্রের কি নাম? দুর্গেশ নন্দিনী। শৈলেশ্বরের শিব গড় মান্দারণ,
দুর্গেশ নন্দিনীর গড় মান্দারণ যে অংশটা ছিল তার শৈলেশ্বরের শিবের কথা তিনি উল্লেখ করেছিলেন। ঠিক আছে, হ্যাঁ। তাহলে এই যে খেলারামের যে কাব্য সেটা হচ্ছে গৌড় কাব্য। গৌড় কাব্য, আহ কিন্তু ইনি কিন্তু ঘনরাম চক্রবর্তী নন। ঠিক আছে, এনার কাব্যের নাম ছিল গৌড় কাব্যের রচয়িতা শ্রী ধর্মমঙ্গল। যেখানে বলছে যে ময়নার গড় যেটা মেদিনীপুর জেলার অন্তর্গত, যেখান থেকে ধর্মপুত্র লাউ সেন যিনি গৌড় যাত্রা করেছিলেন। ঠিক আছে, তখন ধর্মরাজ স্বপ্নে উপদেশ দেন যে, এবং সেটা সেই বর্ণনাই কবির লেখনীতে রয়েছে বলে মনে করা হয়। কবির রচনায় সেই কাহিনী আছে বলে মনে করা হয়। ঠিক আছে, তাহলে শ্রী 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 দলু রায়, যিনি তার বাড়িতে ধর্ম ঠাকুরের পুজো হতো, দলু রায়, এবং তার বাড়ি থেকে খেলারামের এই পুঁথিটা পাওয়া যায়। আমি এটা এতে দিয়ে দেব তোমাদের আত্মপরিচয় অংশে। তিনি যেখানে বলেছেন যে ভুবন শকে বায়ুমাস স্বরের বাহন, খেলারাম করিলেন গ্রন্থ আরম্ভন। ঠিক আছে, এটা ওনার আত্মপরিচয় অংশ থেকে পাওয়া যায় এই অংশটা। হে ধর্ম এ দাসের পুরাও মনস্কাম, মানে মনের কামনা বাসনা পূর্ণ করো, গৌড় কাব্য প্রকাশিতে বাঞ্ছে খেলারাম, তোমার কৃপায় যদি গ্রন্থ পূর্ণ হয়, অষ্টমঙ্গলায় দিব আত্মপরিচয়, ধর্মমঙ্গল সূত্রখণ্ড গৌড় কাব্য। ঠিক আছে, এটা তিনি লিখে দিয়ে গেছিলেন। যদি কাব্যটা পূর্ণ হতো তাহলে তিনি তার আত্মপরিচয় অংশটা দিতেন, এটাই তিনি বলেছিলেন। তবে হারাধন বাবু যে ধর্মমঙ্গলের পুঁথি দেখিয়েছিলেন, সেটা যে খেলারামের রচিত ধর্মমঙ্গলের পুঁথি, এ বিষয়ে সেরকম ভাবে কোন রকম কোনো একদম কোনো প্রমাণ সেভাবে পাওয়া যায় না। তবে কাব্যটি রচিত হয়েছিল এই যে অংশটা আমি বললাম, যেটা ওনার আত্মপরিচয় অংশ, যেটা তিনি লিখে দিয়ে গেছিলেন, সেই অংশটা পাওয়া গিয়েছিল 1449 শতাব্দীতে, যেটা তিনি পৌষ মাসে শুরু করেছিলেন কাব্যটা লেখা, এবং যেখানে গ্রন্থখানা 8টা পালায় সম্পূর্ণ ছিল। ঠিক আছে, যে অংশটি পাওয়া গিয়েছিল সেটাতে 8টা পালা ছিল। শেষের দিকের পদগুলো সমস্ত নষ্ট হয়ে গিয়েছিল, তার ফলে কবির আত্মপরিচয় অংশটা সেভাবে পাওয়া যায় না। শেষের দিকে অষ্টমঙ্গলা যে জায়গাগুলো, সেগুলো কিন্তু নষ্ট হয়ে গিয়েছিল। নরসিংহ বসু একজন রয়েছেন, তিনি আবার এই খেলারাম আচার্যের নাম উল্লেখ করেছিলেন, তার পুরো নামটা, তার সমস্ত জায়গায় খেলারাম নামটাই থাকে, কিন্তু এই নরসিংহ বসু তিনি বলেছিলেন যে নাম হচ্ছে খেলারাম আচার্য। এই নরসিংহ বসু তাহার ধর্মমঙ্গলে, এই ভদ্রলোক তার ধর্মমঙ্গলে খেলারাম আচার্যের নাম উল্লেখ করেন। এটা হলো খেলারাম। এরপরে আমরা যার কথা পড়বো সেটা হচ্ছে শ্রী শ্যাম পণ্ডিত। শ্রী শ্যাম পণ্ডিত অনেকে এনাকে প্রাচীন কবি বলা হয়, এনার নাম হচ্ছে শ্রী শ্যাম পণ্ডিত। এনার কাব্যের নাম হচ্ছে নিরঞ্জন মঙ্গল, তবে এই কাব্যের সম্পূর্ণ পুঁথি পাওয়া যায়নি। শ্রী শ্যাম পণ্ডিতের কাব্যের নাম হচ্ছে নিরঞ্জন মঙ্গল।
নিরঞ্জন মঙ্গল। হ্যাঁ, যে সমস্ত খণ্ডিত পুঁথি, খণ্ড খণ্ড অংশ পাওয়া গেছে, যেগুলো পরবর্তীকালে আমরা রূপরামের থেকে জানতে পেরেছি, ধর্মদাসের থেকে জানতে পেরেছি এইগুলো। আচ্ছা, তার এই পুঁথির যে লিপিকাল সেটা আমরা বলতে পারি 1625 শকাব্দ বা 1703 থেকে 1704 খ্রিস্টাব্দ। তাহলে তার এই যে লেখা, এটা হচ্ছে 1625। 1625 শকাব্দ। আর যদি খ্রিস্টাব্দে ধরি তাহলে হচ্ছে 1703 থেকে 1704 খ্রিস্টাব্দ। 1703 থেকে 1704 হচ্ছে খ্রিস্টাব্দ। এই শ্রীশ্যাম পণ্ডিত ছিলেন একজন রাঢ়ের কবি, উত্তর পশ্চিম রাঢ়, অর্থাৎ তার যে পুঁথি সেটা বীরভূম জেলা এবং বর্ধমান জেলার যে পশ্চিমাংশ তার বাইরে কিন্তু পাওয়া যায়নি। তার মানে মনে করা যেতে পারে বীরভূম এবং বর্ধমানের মধ্যেই তিনি সীমাবদ্ধ ছিলেন। তিনি উত্তর পশ্চিম রাঢ়ের কবি ছিলেন। ঠিক আছে, রাঢ় যে অঞ্চল তার উত্তর পশ্চিম অংশটা। উত্তর পশ্চিম রাঢ়ের তিনি কবি ছিলেন। বীরভূম জেলা এখনকার কনটেক্সটে বীরভূম এবং বর্ধমান। তার কাব্যে তিনি বলছেন যে ইছাই ঘোষের পিতা সোম ঘোষ হচ্ছে শ্যাম রূপার উপাসক ছিলেন। ইছাই ঘোষের পিতা যে ছিল সোম ঘোষ, যিনি শ্যাম রূপার উপাসক ছিলেন। এই শ্যাম রূপার পুরোহিতের নাম ছিল চণ্ডীদাস, এবং তিনি যে বড়ু চণ্ডীদাস এই বিষয়ে কিন্তু শ্রীশ্যাম পণ্ডিত সেভাবে কিছু উল্লেখ করেননি। তার কাব্যে যথেষ্ট প্রাচীনত্ব রয়েছে, কারণ এইখানে লাউ সেন যে গৌড়ে যাচ্ছে সেই যাত্রাপথের বর্ণনা দিয়েছেন। তার কাব্যে বল্লাল সেনের কথা রয়েছে, সেন যুগের বিখ্যাত যে রাজা বল্লাল সেন, তার বর্ণনা রয়েছে। এই ধরনের বর্ণনাগুলো তার কাব্যের মধ্যে উঠে এসেছে। মূলত তার কাব্যে ইতিহাসের সেন বংশের কথা আছে। তিনি বলছেন এক জায়গায় যে লাউ সেন বলে ভাই বলিয়ে তোমার ঠাঁই, শুনহ আমার পরিচয়। লাউ সেন বলে ভাই বলিয়ে তোমার ঠাঁই, শুনহ আমার পরিচয়। শুনো মোর পূর্ব কথা, শুনো মোর পূর্ব কথা, নিবাস আছিল যথা কহি তোরে করিয়া নিশ্চয়। এই জায়গায় তার কিছুটা পরে তিনি বলছেন বল্লাল সেনের গোষ্ঠী যার সৃষ্টি অনা সৃষ্টি, যার কীর্তি ঘোষে সর্বলোক। সেন ভূমি বাস মোর, এই যে সেন ভূমি অর্থাৎ সেন রাজাদের সঙ্গে তার যে একটা সখ্যতা ছিল বা তার পরিচয় ছিল, কোথাও তিনি সেন রাজাদের পৃষ্ঠপোষকতা করেছিলেন, সেই বর্ণনাটা রয়েছে। সেন ভূমি বাস মোর গোয়ালা করিল জোর, কর্ণ সেনে দিল খেদারিয়া, যার ফলে কর্ণ সেন তাকে তাড়িয়ে দিলেন, এটাই বলছেন। দেবী বলে মহা তেজা, বিশরা হইল রাজা, নিজ বলে নীলেপ কারিয়া। ঠিক আছে, এই জায়গাগুলো। এখানে তিনি বিস্তৃত বর্ণনা দিয়েছেন। তিনি বলছেন যে এই শ্রীশ্যাম পণ্ডিত বর্ধমান জেলার উত্তর পশ্চিম অংশ যেটা, সেখানে গাজন উৎসব হতো, গাজনের অনুষ্ঠান। সেই গাজনের অনুষ্ঠানে তিনি গীত মানে গান গাইতেন আর কি, পালা, এই ধর্মমঙ্গলের যে পালা ছিল তার গানগুলো তিনি গাইতেন। তার কাব্যের মধ্যে এই পালার যে অর্বাচীন যে সমস্ত অংশগুলো রয়েছে সেগুলো পাওয়া যায়, সেগুলো পাওয়া যায়। এইটুকুই আমরা এই শ্রীশ্যাম পণ্ডিত সম্পর্কে জানতে পারি। এবারে আমি আসবো ধর্মদাস সম্পর্কে। ধর্মদাস,
ধর্মদাস সম্পর্কে আসব। এই ধর্মদাস নামে একাধিক ব্যক্তি, এই নামটাতে একাধিক ব্যক্তি ধর্মমঙ্গল লিখে গেছেন, কেউ গায়ক, কেউ অন্য কিছু। তবে আমরা শ্রীশ্যাম পণ্ডিতের নিয়ারেস্ট যে ধর্মদাসের কথা জানতে পারি, সুকুমার সেন সেরকমই বলেছেন। তার কাব্য 1625 শকাব্দ, 1625 শকাব্দে লেখা। এই যে শ্রীশ্যাম পণ্ডিত তিনি যে লিখলেন 1625 শকাব্দে, তার কাব্যে কিন্তু ধর্মদাসের একটা ভণিতা আছে। তিনি ধর্মদাস সম্পর্কে বলছেন, এই ধর্মদাস হচ্ছে জাতিতে বেনি, জাতিতে হচ্ছে বেনি, ঠিক আছে, জাতিতে বেনে, তার নিবাস হচ্ছে বসর গ্রামে, বসর। তিনি যে ধর্মদাসের কথা বলেছেন তার গ্রাম হচ্ছে বসর গ্রাম। তিনি বলছেন যে ধর্মদাস বণিকের বচন সুসার, বান্না ধর্মদাস গীত করিল রচন, রচিল ধর্মের দাস বসরে যার স্থিতি, বীজ রূপে কৃপা যারে কইল যুগপতি। ধর্মদাস কাব্যটিকে ব্রত কথা বলে চিহ্নিত করেছেন। তিনি তার নিজের কাব্যকে ব্রত কথা, নিরঞ্জন ব্রত কথা বলেছেন, ঠিক আছে, তিনি তার কাব্যকে নিরঞ্জন ব্রত কথা বলেছেন। নিরঞ্জন ব্রত কথা। এই ধর্মদাস ছিলেন বৈদ্য। তিনি আবার আরেক ধর্মদাসের কথা আমরা পাই ধর্মমঙ্গলে, সেই ধর্মদাস আবার হচ্ছে বৈদ্য, ঠিক আছে, তার নিবাস হচ্ছে মান্দারণ, ঠিক আছে। বাঁকুড়া রায় ব্রাহ্মণ বেশে পুকুরের ধারে দেখা দিয়েছিলেন। এনাকে ধর্ম ঠাকুর বাঁকুড়া রায় ব্রাহ্মণ বেশে পুকুরের ধারে দেখা দিয়েছিলেন। এই ধর্মদাসের শেষের দিকের কয়েকটি পালার পুঁথি পাওয়া যায়, এই ধর্মদাসের শেষের দিকের কয়েকটা পালার পুঁথি পাওয়া যায়। এই ধর্মদাস স্বীকার করেছেন যে তিনি রূপরামের বিস্তৃত রচনার কাহিনী বলছেন, অর্থাৎ এনার কাব্যের মধ্যে আমরা রূপরামের কথা জানতে পারি, এনার কাব্যের মধ্যে আমরা রূপরামের কথা জানতে পারি। তাহলে এই পর্যন্ত আমাদেরকে পড়তে হবে। তাহলে ময়ূর ভট্ট পড়তে হবে, তারপরে আমাদেরকে এই খেলারাম সম্পর্কে পড়তে হবে মোটামুটি ভাবে, তারপরে আমাদের শ্রীশ্যাম পণ্ডিত সম্পর্কে পড়তে হবে, তারপর দুজন ধর্মদাস সম্পর্কে পড়তে হবে, ঠিক আছে। একজনের কথা ওই শ্রীশ্যাম বলে গেছেন, আর একজনের কথা আমরা রূপরাম চক্রবর্তীর কাব্যে পেয়েছি। যে প্রথম যে বেসিক যে জায়গাটা, ধর্মমঙ্গলের যে বেসিক জায়গাটা, সেখান থেকে আমাদের এই কবিগুলোকে পড়তে হবে। এরপরে আমরা আসছি রূপরাম চক্রবর্তী, ঘনরাম চক্রবর্তী, এরপরে আমরা রূপরাম চক্রবর্তী সম্পর্কে পড়ব। এই রূপরাম চক্রবর্তী সপ্তদশ শতাব্দীর অন্যতম বিখ্যাত ধর্মমঙ্গলের কবি, ঠিক আছে। তাহলে আগেরটা অবধি কারোর কোনো জায়গায় অসুবিধা আছে থাকলে বলো, বুঝতে কোনো জায়গায় অসুবিধা হয়েছে? এবারে আমরা পড়বো এই যে সপ্তদশ শতকে রূপরাম চক্রবর্তী। বুঝতে পেরেছি, অনেক মুখস্থ করতে হবে। মোটামুটি আগের সপ্তাহ পর্যন্ত আমি যা যা নিয়েছি তার উপর বেস করে আমি দুটো কোয়েশ্চেন তোমাদেরকে এই সপ্তাহে দেব, ঠিক আছে। একটা তো সানডেতে অতি অবশ্যই যাবে, আর একটা হয়তো সোম মঙ্গলবার যদি হয়, আমি চেষ্টা করছি দুটোই সানডেতে দিয়ে দেওয়ার। ম্যাম সানডেতে আগের যে সিলেবাসটা দিলেন ওইটা তো, মানে যেগুলো দিয়েছিলেন ওই হ্যাঁ হ্যাঁ, ওইটার উপর মুকুন্দ। তারপর একটা মিক্সড আচ্ছা সিলেবাস। ম্যাম, এর পরেরটা পরে ম্যাম, এটা আগে করে নিই। আমি দিয়ে রাখি, তোমরা পড়ো না আস্তে আস্তে, কোনো চিন্তা তো নেই, আছি বাবা। প্র্যাকটিস তো হবে না। আচ্ছা, ধর্মমঙ্গলের প্রথম উল্লেখযোগ্য কবি হচ্ছে রূপরাম চক্রবর্তী। ধর্মমঙ্গলের যদি প্রথম উল্লেখযোগ্য কবি হয় সেটা হচ্ছে রূপরাম চক্রবর্তী। ধর্মমঙ্গলের আদি কবি অনেকে হয়তো ময়ূর ভট্টকে বলছে, কিন্তু প্রথম উল্লেখযোগ্য কবি রূপরাম চক্রবর্তী, তার কাব্যের 1/3 মাত্র প্রকাশিত হয়েছে।
যেখানে লাউ সেনের জন্ম থেকে আগ্রায় তিনি যে মল্লবিদ্যা শিক্ষা এই সমস্ত করেছিলেন সেই বিষয়ে লেখা আছে। যতদূর জানা যায় তার আগে লেখার কোনো ধর্মমঙ্গল সেভাবে পাওয়া যায়নি। পরবর্তীকালে ধর্মমঙ্গল রচয়িতারা তাকে অনেকে আদি রূপরাম বলেছেন, কারণ তার কাব্যের মধ্যেও পুরোপুরি অংশটা ছিল না। পুঁথিতে রূপরামের কাব্য রচনার কাল এগুলো না খুব হেয়ালি ভাবে ছিল, মানে পরিষ্কার ভাবে যেমন আত্মপরিচয় অংশে দেওয়া থাকে সেইভাবে দেওয়া ছিল না, কিন্তু তা এই সে একটা হেয়ালি মতো দেওয়া ছিল। সেই হেয়ালিটার সমাধান করেছেন যোগেশ চন্দ্র রায় মহাশয়। ঠিক আছে, তার কাব্যের যে যোগেশ চন্দ্র রায়, ইনি কিন্তু পুরো ব্যাপারটা সমাধান করেছেন। রূপরাম চক্রবর্তীর কাব্যে তাহলে কি ছিল? রূপরাম চক্রবর্তীর কাব্যে একটা হেয়ালি ছিল আত্মপরিচয় অংশটাতে, যেই হেয়ালিটার সমাধান করেছিলেন যোগেশ চন্দ্র রায়। হেয়ালিটা ছিল এইভাবে যে শাকে শিমে জড়ো হইলে যত শখ হয়, তিন বান চারি যুগ বেদে রয়, বেদে যত রয়। ঠিক আছে, এই অংশটা এই অংশটা ছিল। আচ্ছা, তো যাই হোক, মনে করা হয় যে 1549 খ্রিস্টাব্দ থেকে 1719 এই সময়কালটাতে তিনি হয়তো কাব্য রচনা করেছেন, এটাই বেশিটা শোনা যায়। তবে মোটামুটি ভাবে জানা যায় যেটুকু, যে 1571 অর্থাৎ 1649 সাল, এটাই হচ্ছে তার কাব্যের একদম পারফেক্ট সময়, যেটা সুকুমার সেন বলেছেন 1649 সাল খ্রিস্টাব্দটা। ঠিক আছে, আর 1571 হচ্ছে শকাব্দ। এই শকাব্দটা হচ্ছে ওনার কাব্যের সময়কাল। ওনার পৈতৃক নিবাস ছিল বর্ধমান জেলায় প্রাচীন গ্রাম কাইতি, কাইতির পাশে শ্রীরামপুরে। কাইতি তাহলে বর্ধমান জেলার দক্ষিণ প্রান্ত, যার গ্রামটার নাম হচ্ছে কাইতি, কাইতির পাশে শ্রীরামপুর। শ্রীরামপুর, ঠিক আছে, কাইতির পাশে হচ্ছে শ্রীরামপুর, যেটা বর্ধমান জেলার দক্ষিণ প্রান্ত, খেয়াল থাকে। এই গ্রাম মুকুন্দরামের গ্রাম, যেটা দামুন্না ছিল, দামিন্না বা দামুন্না, সেখান থেকে প্রায় 3 ক্রোশ উত্তর পশ্চিমে অবস্থিত। সেখান থেকে 3 ক্রোশ উত্তর পশ্চিমে অবস্থিত। কবির পিতার নাম ছিল শ্রীরাম চক্রবর্তী, মানে রূপরাম চক্রবর্তীর পিতার নাম ছিল শ্রীরাম চক্রবর্তী, আর মাতার নাম ছিল দৈমন্তী বা দময়ন্তী, অর্থাৎ বা দয়াবন্তী, এরকমও নাম ছিল, মানে এক্সাক্ট নামটা পাওয়া যায় না। দৈমন্তী বলেছেন, সুকুমার সেনই 3টে নাম বলেছেন, দৈমন্তী বলেছেন, দময়ন্তী বলেছেন, আবার দয়াবন্তী বলেছেন। ঠিক আছে, তার পিতা পড়াতেন, ছাত্র পড়াতেন। ঠিক আছে, এবং রূপরাম চক্রবর্তী ছোটবেলায় তিনি তার পিতার টোল, তখনকার দিনে টোল ছিল, তো টোলেই পড়াশোনা করতেন। তারপর তার পিতার মৃত্যু হলে তার বড় ভাই রত্নেশ্বর, তার বড় ভাইয়ের নাম রত্নেশ্বর, কিন্তু এই রত্নেশ্বরের সময়ে রূপরাম চক্রবর্তী মনে করলেন যে তার আর জীবনটা বোধহয় আগের থেকে অনেক বেশি দুর্বিষহ হয়ে উঠেছে। একদিন তিনি ভাইয়ের সাথে ঝগড়া করে অন্যত্র কোথাও পড়াশোনা করবেন বলে ঠিক করলেন। দিয়ে রূপরাম চক্রবর্তী তিনি গৃহত্যাগ করলেন, এবং সেখান থেকে তিনি প্রায় 2.5 ক্রোশ দূরে, 2-2.5 ক্রোশ দূরে, যেখানে পাশন্ডা গ্রাম,
সেখান থেকে গেলেন কার কাছে? রঘুরাম ভট্টাচার্যের কাছে। তাহলে এই জায়গায় তিনি কার কাছে গেছিলেন? রঘুরাম ভট্টাচার্য। রঘুরাম ভট্টাচার্য কোন গ্রামে গেলেন? তার ভাইয়ের নাম ছিল রত্নেশ্বর। রত্নেশ্বর। আর তিনি যে গ্রামটা ত্যাগ করে মানে যেখান থেকে তিনি গেলেন আর কি, যে গ্রামে চলে গেলেন সেটা হচ্ছে পাষণ্ডা। এই ম্যাডাম ওটা রঘুনাথ হবে না? রঘুরাম না, হবে, রঘুরাম। রঘুরাম। ও, হ্যাঁ, রঘুরাম আমি হবে। একটা জায়গায় দেখেছি রঘুনাথ এরকম। না না না, রঘুরাম হবে। সুকুমার সেনে যেটা করে দিয়ে গেছেন সেটাই করাটা ভালো আর কি, সব থেকে ওটাই সব থেকে বেশি অথেন্টিক। রঘুরাম হবে। রঘুরাম ভট্টাচার্য। আচ্ছা, তারপরে যেটা হলো যে পরবর্তীকালে পাশে আরোই গ্রামে ওখানে একটা টোল ছিল, সেখানে সবাই এই কবিকে দেখে, রূপরাম চক্রবর্তীকে দেখে ছোটবেলায় দেখেছেন তো, যার ফলে এই রঘুরাম ভট্টাচার্যের খুবই মায়া হলো। ফলে তিনি ওকে পড়াতে লাগলেন। ধীরে ধীরে রূপরাম চক্রবর্তীও পড়তে শুরু করলো। এবার এই জায়গায় যখন তিনি একদিন আসছেন, তখন ধর্ম ঠাকুর তাকে কি করলেন? ব্রাহ্মণের বেশে আবির্ভূত হয়ে তাকে ধর্মমঙ্গল রচনা করতে আদেশ দিলেন। ধর্ম ঠাকুর যখন কি বলবো চলে গেল, তখন রূপরাম তো ভীষণ ভয় পেয়ে গেল। দিয়ে সে তো ভয়ে ছুট দিল। সে তখন কি করলো? এসে রূপরাম তাড়াতাড়ি করে এক পেট জল খেয়ে চুপি চুপি দরজায় এসে মানে বসে পড়লো আর কি রত্নেশ্বরের কাছে। মানে এই ছুটতে ছুটতে তিনি যখন আসছিলেন, তিনি এসে কি করলেন? ওই ওর দাদার কাছে পড়ে গেল আর দাদার সামনে। এইভাবে তার জীবনে এইভাবে রূপরাম কি বলবো ধীরে ধীরে এক সময় তার মায়ের সঙ্গে আর দেখা হলো না। দাদা তাকে বিভিন্ন ভাবে ভৎসনা করতে শুরু করলো। তারপর সেখান থেকে রূপরাম আবার সানিঘাট বলে একটা গ্রাম ছিল, সেখানে চলে গেল। এবং শুধুমাত্র এমনও গেছে যে তিনি ওই দামোদর নদীর জল খেয়ে সারা দিনটা কাটিয়েছেন, তিনি অন্য কিছু আর খেতে পাননি। ঠিক আছে, এইভাবে চলতে চলতে তার যাত্রাপথ শেষ হলো। এবং তার আমরা বলবো যে এই ধর্মমঙ্গল লেখার জন্য তার দাদার সঙ্গে তার বিবাদটা কিন্তু অনেকাংশে দায়ী ছিল। তারপর তিনি লেখা শুরু করলেন, কারণ এই সময় তার সঙ্গে দেখা হয়েছিল অন্যতম একজন ধর্মমঙ্গলের প্রণেতা, যিনি বর্ধমান জেলাতেই কাজীপাড়ায় বাস করতেন। ঠিক আছে, তিনি একজন আলংকারিক ছিলেন। তার সাথে দেখা হয়, তিনি তার কাছে অধ্যয়নও করতেন। সুপ্রসিদ্ধ তিনি একজন আলংকারিক ছিলেন, প্রেমচাঁদ তর্কবাগীশ বলে আর কি। ঠিক আছে, ম্যাম আলংকারিক বলতে কি অলংকার নিয়ে গবেষণা করতেন? হ্যাঁ হ্যাঁ, এনার পিতামহ তাই ছিলেন। মানে তারা সবাই পণ্ডিত মানুষ ছিলেন। মনিরাম তর্ক সিদ্ধান্ত ভট্টাচার্য, ঠিক আছে, এরা পড়াতেন, অধ্যয়ন করতেন। তো এই কাজীপাড়ায় যখন এদের সাথে দেখা হলো, ধীরে ধীরে রূপরামের সঙ্গে পড়াশোনা সম্পর্কে মানে দীর্ঘদিন আচ্ছা কি হলো যে একটা তার যে কোনো পড়া নিয়ে মানে তার অধ্যাপনাটা এক প্রকার শুরু হলো। অধ্যাপনা বলবো না, মানে যে কোনো বিষয় নিয়ে গবেষণাটা শুরু হয়েছিল সেই সময় থেকে রূপরামের। দীর্ঘ জীবনে যে একটা মাঝখানে একটা পড়াশোনাতে তার যে ভাটা পড়েছিল, সেগুলো ধীরে ধীরে, এবং এই কারণেই রূপরামের কাব্যে কিন্তু আমরা দেখছি অনেক বেশি অলংকার, পরবর্তীতে অলংকার আছে,
কিন্তু পরবর্তীতে আমরা দেখব তার রচনার বাহুল্য আছে, কিন্তু তিনি পুরো ব্যাপারটা অনেক ভালো বুঝেছিলেন বলে অলংকারের অর্থগুলো তিনি খুব সুন্দরভাবে লিখতে পেরেছিলেন, খুব সহজ সরল ভাবে তার লেখার মধ্যে দিয়ে তিনি ফুটিয়ে তুলতে পেরেছিলেন। ওনার এই যেটা শ্লোকটা আছে, শ্লোকটা কিন্তু পড়তে হবে, এটা গুরুত্বপূর্ণ, শ্লোকটা কিন্তু পড়তে হবে, ঠিক আছে? আমি সালটা তবু বলে দিয়েছি মোটামুটি ভাবে। আশুতোষ ভট্টাচার্য আবার বলছেন যে তার কাব্যের সময়কাল হচ্ছে যে 1590, কিন্তু 1590 আসলে নয়। সুকুমার সেন, মানে এক্সাক্ট যেহেতু জানা যায় না, সুকুমার সেন আবার বলেই দিয়েছি এখানে যে 1649। এক একজন এক এক রকম বলেছে, প্রত্যেকের যে উক্তিগুলো যেগুলো যেগুলো যে যে সালগুলো বলা হয়েছে সেই সালগুলো বলে দিয়েছি। যে কাহিনীগুলো বললাম সেটাই ঘটনার মধ্যেও লেখা আছে, এবং সুকুমার সেনও বলেছেন যে রূপরামের রচনা বাহুল্য ও অলংকার বর্জিত, একেবারে সহজ সরল স্পষ্ট ভাষায় তিনি লিখেছেন, এই বিষয়ে কোনো সন্দেহ নেই তার কাব্যের মধ্যে। তার কবিত্ব শক্তি ছিল প্রশংসনীয়। তারপরে এমনকি গোপভূমের রাজা গণেশ তার কবিকর্মের পৃষ্ঠপোষকতা করেছিলেন, তারা কিন্তু ভূয়সী প্রশংসা করেছিলেন, এটা ঠিক। অম্বিকাচরণ পর্যন্ত যে জনশ্রুতি উল্লেখ করেছেন সেখানে বলাই হয় যে গলাতে হাড়ের মালা দিলেন গোসাঙ্গী, মানে তার যে এই যে কাব্য, যেটা দেখে তাকে অনেকেই কিন্তু তার প্রশংসা করেছিল, এবং সে কথা তার কাব্যের মধ্যে রূপরাম চক্রবর্তী লিখে দিয়ে গেছিলেন। সেই সময়ের অন্তজ যে সমস্ত শ্রেণী ছিল, ডোম যারা, ঠিক আছে, এই তাদের কথা কিন্তু রূপরাম চক্রবর্তী তার কাব্যের মধ্যে তুলে দিয়েছিলেন, সেই অন্তজ শ্রেণীর মানুষের কথা, ডোমদের কথা, তাদের বীরত্ব, তাদের ত্যাগ। আচ্ছা, সেই সময় শিক্ষা সংস্কৃতির প্রধান যে পীঠস্থান জায়গাগুলো ছিল, নবদ্বীপ, শান্তিপুর, সেখানে বাংলাদেশে সেই সময় টোলের প্রচলন ছিল, ছেলেমেয়েরা টোল সেখানে পড়াশোনা করত। সেখানে কি কি পড়ানো হতো? এই অলংকার, ব্যাকরণ, নীতিশাস্ত্র, তারপরে অভিধান, ন্যায়, কাব্য, এগুলো, ইতিহাস, পুরাণ, উপকথা, লোক সমাজে এইগুলো। যেমন সেই সময় শেঠের ব্রত, একুশা ইত্যাদি অনুষ্ঠান খুব জাঁকজমক ভাবে পালন করা হতো, এগুলো ছিল তখনকার দিনের লোকাচার। এই যে কি কি পড়ানো হতো এটা দিয়েছি, এগুলো ছিল সেই সময় লোকাচার, লোক সংস্কৃতি, সেগুলো পালন করা হতো। আবার লোকজীবনে অলৌকিকতাও ছিল, যেমন পশ্চিমে সূর্যোদয় ঘটে, স্বর্গ লাভের আশায় পিতা পুত্রকে শুলে দিতে সংকোচ করে না, এইগুলো, এগুলোও ছিল, মানে যেগুলোকে আমরা বলে থাকি যে কোনো কাব্যের মধ্যেই একটা অতিরঞ্জিত বিষয় থাকে, সেটাকে বলা হয়। কবির সমাজবোধ ছিল খুবই প্রখর, তিনি সমাজের, সেই সময়কার সমাজের কথা তুলে ধরেছিলেন কাব্যের মধ্যে, এবং তার যে চরিত্রগুলো ছিল, যেখানে গৌড় থেকে ফিরছে লাউ সেন, সেখানে সেখানে তার সঙ্গে কালুর পত্নী ময়নার সঙ্গে দেখা হচ্ছে, এবং সেখানে বসতি স্থাপনের জন্য কালুর পত্নী বলছে তাকে, যেটা হচ্ছে কাঙুর যাত্রাপালাতে রয়েছে, ঠিক আছে? তো সেই সময়কার সমাজ ব্যবস্থার কথাও তিনি তার কাব্যে বিভিন্ন অংশে তুলে ধরেছিলেন। শিশুলাউ সেনের কথা আছে। আবার তার কাব্যে তিনি বাল্মীকি রামায়ণের উত্তরকাণ্ড, যেটা অষ্টাদশ স্বর্গ, যেখানে প্রসঙ্গ এবং আখড়া পালায়, সেখানে কিন্তু তুলে ধরেছেন, অর্থাৎ রামায়ণের কথা তিনি কিন্তু তুলে ধরেছেন তার কাব্যের মধ্যে।
এই জায়গাগুলো হলো খুব গুরুত্বপূর্ণ। এটা হলো, এবারে আসবো এবারে আমরা আসবো যেটা হচ্ছে রামদাস আদক। রামদাস আদক, ঠিক আছে। রামদাস আদকের পর সীতারাম দাস, সীতারাম দাস, তারপরে হচ্ছে ঘনরাম। রূপরামের কিছু সময়ের পর, রূপরামের কিছু সময় পর রামদাস আদকের ধর্মমঙ্গল রচিত হয়েছিল। কোন কোন পুঁথিতে আছে সময়কালটা হচ্ছে 1584 শকাব্দ। ঠিক আছে। এখানে জায়গা আছে আর লিখতে পারবো? আচ্ছা দেখি এই জায়গাটা আছে। তাহলে এরপরে হচ্ছে রামদাস আদক। এই রামদাস আদক যিনি ধর্মমঙ্গল লিখেছেন রূপরামের লেখার কিছু সময়কাল, মোটামুটি ভাবে ধরে নেওয়া যেতে পারে 1584 শকাব্দ। ঠিক আছে, শকাব্দ 1584, তাহলে 1662 হচ্ছে ওই খ্রিস্টাব্দ। বেদ বসু 3 বান শকে সুপ্রচার ভাদ্র আদ্য পক্ষ 8 দিবস তাহার। এই জায়গাটা, এই রামদাস ছিলেন একজন কৈবর্ত। তার পিতার নাম ছিল রঘু। পিতার নাম ছিল রঘু। তিনি জাতিতে হচ্ছেন কৈবর্ত। ঠিক আছে, নিবাস হচ্ছে ভুরশিট পরগনায়, সম্ভবত হায়াতপুর বা হিয়াতপুর বলে একটি জায়গা। হায়াতপুর বা হিয়াতপুর বলে একটি জায়গা, ভুরশিট পরগনা, সেখানে। এই গ্রামে প্রথম ধর্ম ঠাকুরের গাজনের জন্য গীত তিনি রচনা করেছিলেন। নিজেকে যার গ্রামের প্রসিদ্ধ ধর্ম ঠাকুরের কালু রায়ের কৃপা প্রাপ্ত বলতেন তিনি। তার মানে যার গ্রাম বলে একটি জায়গা, যেখানে একজন বিখ্যাত ধর্ম ঠাকুরের, প্রসিদ্ধ ধর্ম ঠাকুরের একজন ভক্ত ছিলেন, তিনি হচ্ছেন কালু রায়। তো যার তিনি কৃপা প্রাপ্ত বলতেন। তো সেই রামদাস আদক, সেখান থেকেই আমরা রামদাস আদকের কথা জানতে পারি। ঠিক আছে, আরেকটা হচ্ছে যে এই রামদাস আদক যিনি, আমরা বলি যে রামদাস আদক তো যেহেতু রূপরাম চক্রবর্তীর কিছু সময়কার পরের রচয়িতা, তো রামদাস আদকের যে লেখা, যেখানে সেই সময়কার রাজা ছিলেন, ভুরশিটে যে রাজা ছিলেন, তার নাম ছিল রাজা প্রতাপ নারায়ণ। প্রতাপ নারায়ণ, ঠিক আছে। সেই সময় ভুরশিটে যে রাজা ছিল সে হচ্ছে রাজা প্রতাপ নারায়ণ। তার কাব্যের নাম, এই রামদাস আদকের যে কাব্যের নাম ছিল অনাদি মঙ্গল। ইনি সপ্তদশ শতাব্দীর কবি প্রতাপ নারায়ণ বা প্রতাপ নারায়ণ, যিনি রাজা ভারতচন্দ্রের পূর্বপুরুষ ছিলেন। যিনি রাজা ভারতচন্দ্রের পূর্বপুরুষ ছিলেন, তার সময় কিন্তু রামদাস আদক সেই সময়কার আর কি তোমার সমসাময়িক। তার কাব্য সম্পর্কে তো বললাম, এর থেকে বেশি আর তো কিছু জানা যায় না। এরপর হচ্ছে সীতারাম দাস। ইনি অষ্টাদশ শতাব্দীর একজন কবি। ধর্মমঙ্গলের অষ্টাদশ শতাব্দীর কবি হচ্ছেন
সীতারাম দাস। এই এতগুলো পড়তে হবে, কিন্তু মনে রাখতে হবে সবগুলো। এটা আমি নেক্সট উইকে পরীক্ষা নেব। হ্যাঁ ম্যাম, প্রচুর প্রশ্ন আর প্রচুর সাল, তো ম্যাম এগুলো এত কি করে মনে রাখবো? বারবার প্র্যাকটিস করতে হবে পড়ে পড়ে। আমি নোটটা দিয়ে দিচ্ছি। এই সীতারাম দাস যিনি ধর্মমঙ্গল লিখেছিলেন অষ্টাদশ শতকে। সালটা হলো 1698 1699। তার বাড়ি হচ্ছে, পৈতৃক বাড়ি বর্ধমান জেলার খণ্ডকোষ। এখানকার সুখসাগর বলে একটা গ্রাম আছে, সুখসাগর, অনেকে সুখসায়েরও বলে থাকে। তার মামার বাড়ি ছিল ইন্দাস, ঠিক আছে, জাতিতে তিনি কায়স্থ ছিলেন। সুখসাগর বা সুখ ওই সায়ের আর। গৃহদেবতা গজলক্ষ্মীর প্রতি এদের বিশেষ ভক্তি ছিল। তিনি প্রথমে ধর্মমঙ্গল লেখেন এবং পরে হচ্ছে ওই মনসামঙ্গল কাব্য লিখেছিলেন। সীতারামের পিতার নাম হলো দেবীদাস, মাতার নাম হচ্ছে কেশবতী। দেবীদাস এবং প্রত্যেকের বাবা মা শাল, এগুলো মনে রাখা খুবই দুর্বিষহ ব্যাপার, মনে রাখতেই হবে। দেবীদাস আর কেশবতী। ম্যাম শুধু বাবা মা? কোনোটায় তো দেখলাম পিতামহ, পিতামহ সব রয়েছে। হ্যাঁ, যা যা আত্মপরিচয় অংশে যা যা ভুলে গেছে সবটাই মনে রাখতে হবে। এ তো মাতুলালয়, দেখলে না লেখা আছে ইন্দাসে অবস্থিত, মনে রাখতে হবে। ম্যাম আবার একটাই তো সেই ভাইয়ের নামও দিয়েছিলেন, আগের প্রশ্নটা ভাই না দাদা, দাদার নামও দিয়েছিলেন। ইন্দাস হচ্ছে বাঁকুড়া জেলায় অবস্থিত, বাঁকুড়া জেলার ইন্দাস গ্রাম, ঠিক আছে। সেখানকার এই ইন্দাস গ্রামের পুরোহিত নারায়ণ পণ্ডিত, যার উৎসাহে কবি কাব্য রচনা করেছিলেন। তার কাব্যের সময়কাল ওই 1698-99, ঠিক আছে, 1698-99। মাতার নাম বলেছি কেশবতী। তো সেখানকার নারায়ণ পণ্ডিত, তার মাতুলালয় মানে তার মামার বাড়ির ওখানে ছিল, যিনি পণ্ডিত মানুষ, তারই উৎসাহে তিনি কাব্য রচনা করেছিলেন। পরবর্তীকালে তিনি তার কাব্যে এই নারায়ণ পণ্ডিতের কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এবং এই নারায়ণ পণ্ডিতের সস্নেহ যত্নেই তিনি ধর্ম ঠাকুরের মন্দিরে বসে তিনি ধর্মমঙ্গল রচনা করেন। ধর্মমঙ্গল লেখার 10 বছর পরে তিনি মনসামঙ্গল কাব্যটি লিখেছিলেন। 10 বছর পর তিনি মনসামঙ্গল লিখেছিলেন। কাহিনী তার একদম সহজ সরল, খুব একটা কিছু কঠিন নেই, ঠিক আছে। আর এর পরে একজন যদুনাথ বলে লিখেছিলেন, যদুনাথ। তিনি যদুনাথ বা জাদুনাথ, যেটা তার কাহিনীতে আমরা ওই এই লাউ সেনের কাহিনী পাই না, একমাত্র হরিশ্চন্দ্রের কাহিনীটা আমরা পাই। তার কাছে আমরা হরিশ্চন্দ্রের কাহিনীটা পাই, ঠিক আছে, লাউ সেনের কাহিনী আমরা পাই না। সব থেকে পুরাতন যিনি হরিশ্চন্দ্রের কাহিনীটা লিখেছেন তিনি হচ্ছেন এই জাদুনাথ। ধর্মমঙ্গলের আরো একজন আছে, এনার কথাটা বলে দিই। জাদুনাথ যিনি আছেন, তিনি হরিশ্চন্দ্রের কাহিনী, একমাত্র প্রাচীন কাহিনীটি তিনি লিখে গেছিলেন। ধর্মপুরাণ নামে পরিচিত তার কাব্যের নাম। তার পুরো নাম ছিল যাদব রামনাথ। তার পুরো নাম ছিল যাদব রামনাথ। যাদব রামনাথ। তার কাব্যের নাম হচ্ছে ধর্মপুরাণ বা ধর্মমঙ্গল। ধর্মপুরাণ বা ধর্মমঙ্গল।
তার লেখায় তার রচনাকাল যেটুকু জানা যায় যে সপ্তদশ শতকের শেষ দিক, সপ্তদশ শতকের শেষ ভাগে তিনি লিখেছিলেন। রচনাকাল সপ্তদশ শতকের শেষ দশকটা বলতে পারি। এনারা মূলত যোগী ছিলেন, সেই জন্য এনাদের ওই পদবিটা নাথ ছিল। তার পুত্রের নাম ছিল শোভারাম। তার তিনি যে রাজা কৃষ্ণরাম রায়, বর্ধমানের রাজা, রাজা কৃষ্ণরাম রায়, তার তার আমলে তিনি কি যাদুনাথ তার আমলেই লিখেছিলেন। কৃষ্ণরাম রায়। তিনি এগুলো বলেই গেছেন তার কাব্যের মধ্যে। আচ্ছা, এরপর আরেকজনের কথা বলবো, সেটা হচ্ছে মানিকরাম গাঙ্গুলি। ইনি ধর্মমঙ্গলের বিশিষ্ট কবি, এটা ঠিক, কিন্তু তার কাব্যের তার যে নিজের আবির্ভাব কাল, মানে তার জন্ম সময়, তার গ্রন্থ রচনা, এগুলো নিয়ে অনেক বিতর্ক রয়েছে। তবে অষ্টাদশ শতাব্দীতে মানিকরাম গাঙ্গুলি কাব্য রচনা করেছিলেন। তার কাব্যের নাম হচ্ছে শ্রীধর্মমঙ্গল বা বারমাতি। তার কাব্যের নাম হচ্ছে শ্রীধর্মমঙ্গল বা বারমাতি। শ্রীধর্মমঙ্গল বারমাতি বা বারমাতি, ঠিক আছে। তিনি তার কাহিনী পুরাণ, রামায়ণ এবং মহাভারত, এই তিনটি জায়গা থেকেই কাহিনী সংগ্রহ করেছিলেন। পুরাণ, মহাভারত এবং রামায়ণ, এই তিনটি কাহিনী থেকে তিনি মানে তার যে কাব্যের যে ঘটনা সেটা তিনি সংগ্রহ করেন। তবে তার কাব্যে বাস্তবতা ছিল, কিছু কিছু জায়গায় অতি মানে আর কি রঞ্জকতা ছিল, কিন্তু সেগুলো খুব একটা গ্রহণযোগ্যতা পায়নি, সেগুলো খুব একটা গ্রহণযোগ্যতা পায়নি। বাস্তবতাটা অবশ্যই প্রশংসিত হয়েছিল। মানিকরাম গাঙ্গুলি তার সম্পর্কে। এবারে আমরা আসব যে ঘনরাম চক্রবর্তী, যিনি ছিলেন সব থেকে বিখ্যাত কবি, যিনি ছিলেন সব থেকে বিখ্যাত কবি, ঠিক আছে। অনেকের কথাই পড়তে হবে, ঘনরাম চক্রবর্তীটা সম্পর্কে বলবো, আর বাকি হচ্ছে যেগুলো যেগুলো আছে অবশ্যই পড়তে হবে, যেমন ছোট ছোট করে বলে দেব, বাকিগুলো খুব একটা গুরুত্বপূর্ণ নয়। ঘনরাম চক্রবর্তী ম্যাম ইম্পর্টেন্ট গুলো রেখে বাকিগুলো ছেটে বাদ দিয়ে দিন না। না, কারণ কম্পিটিটিভে কি আসবে আমরা কেউ জানি না। প্রশ্ন যদি কোনো কারণে কঠিন হয়, মুশকিল হয়ে যাবে। এটা তো নয়, এসএলএসটি নয় যে ওখানে শুধুমাত্র বোধহয় দেখবে রূপরাম চক্রবর্তী আর ঘনরাম চক্রবর্তী, এই দুটো। ঘনরামই মনে হয় ছিল, আমার যতটুকু মনে পড়ছে। রূপরামও বোধহয় ছিল না, ঘনরামই ছিল। ইনি হচ্ছেন শ্রেষ্ঠ কবি সপ্তদশ শতাব্দীর তুলনায় অষ্টাদশ শতাব্দীর একেবারে শেষ পর্যন্ত। তার ধর্মমঙ্গলের যে জনপ্রিয়তা সেটা চোখে পড়ে। রূপরামের পুঁথি বীরভূম, বাঁকুড়া, মেদিনীপুর, হুগলি, বর্ধমান সব জায়গাতেই প্রচলিত ছিল রূপরামের। সিমিলারলি ঘনরামের ক্ষেত্রেও তাই, ঠিক আছে। অষ্টাদশ শতাব্দীর ধর্মমঙ্গল গুলোর যে প্রভাব আমরা দেখতে পাই, সেগুলো সব থেকে গুরুত্বপূর্ণ এবং সব থেকে জনপ্রিয় বলতে পারি, যার মধ্যে ঘনরামেরটা হচ্ছে সব থেকে জনপ্রিয়।
তিনি সব থেকে দক্ষ এবং শিক্ষিত। ধর্মমঙ্গল কাব্যধারার ঘনরাম চক্রবর্তী সব থেকে দক্ষ এবং শিক্ষিত কবি ছিলেন, রচয়িতা ছিলেন। তিনি সুলেখক ছিলেন, তার রচনা সর্বাধিক পরিচিত ছিল। তার নিবাস ছিল বর্ধমান জেলার কৈয়র পরগনার কৃষ্ণপুর গ্রাম। ঠিক আছে, কৃষ্ণপুর গ্রাম, কৈয়র পরগনার কৃষ্ণপুর গ্রাম, দামোদর নদীর ধারে, 4 ক্রোশ দক্ষিণে। তার পিতার নাম ছিল গৌরী কান্ত, গৌরী কান্ত হবে, কান্তরিয়া, গৌরী কান্ত। আর মায়ের নাম হচ্ছে সীতা। পিতামহ ছিলেন ধনঞ্জয়। মাতামহ যিনি ছিলেন রায়না নিবাসী গঙ্গাহরি। ঘনরামের 4 ছেলে ছিল, রামরাম, রামগোপাল, রামগোবিন্দ আর রামকৃষ্ণ। ঠিক আছে, তিনি ছিলেন মহারাজ কীর্তিচন্দ্রের আশ্রিত। তিনি একজন বৃত্তিভোগী। তিনি প্রথম জীবনে রামায়ণের গান লিখতেন আর কি, সেই জায়গা থেকে। ঘনরামের যিনি গুরু ছিলেন তার নাম ছিল শ্রীরাম দাস। ঘনরামের যিনি গুরু ছিলেন তিনি হচ্ছেন শ্রীরাম দাস। এই শ্রীরাম দাসের দাস দ্বিজ ঘনরাম, তিনি তার ভণিতাতে লিখে দিয়ে গেছেন তার কথা। এবং কাব্যের শেষে যে রচনার যে সমাপ্তিকাল রয়েছে সেটা বলা হয় কত না 1633 শকাব্দ 1711। সুলক্ষ বলক্ষ পক্ষ তৃতীয়াক্ষ তিথি, সাম্য সংখ্যা, এটা সাম্য সংখ্যা হবে না, জাম সংখ্যা হবে, জাম সংখ্য। জয় আকার, হ্যাঁ, জাম শঙ্খ দিনে সাঙ্গ সঙ্গীতের পুঁথি, জাম শঙ্খ হবে। তার কাব্যের থেকে একটা উপহাসের বিষয় ছিল, কিছু অলৌকিক বিষয় ছিল যেগুলো পরবর্তীকালে তার কাব্যের প্রথম প্রকাশক কে ছিলেন জানো? প্রথম প্রকাশক ছিলেন মহেন্দ্রনাথ ঘোষ। তার কাব্যের প্রথম প্রকাশক ছিলেন মহেন্দ্রনাথ ঘোষ। প্রথম প্রকাশক হচ্ছে মহেন্দ্রনাথ ঘোষ, আর তারপরে হচ্ছে যোগেন্দ্র চন্দ্র বসু, পরে হচ্ছে যোগেন্দ্র চন্দ্র বসু। যোগেন্দ্র চন্দ্র বসু, ঠিক আছে, এই দুজন। তো যারা এর মধ্যে যে যেগুলো, যে জিনিসগুলো অলৌকিক বিষয় ছিল সেই জায়গাগুলো তারা সেটা বাদ দিয়ে দিয়েছিল। এমনকি যে কাহিনী যেটা ছিল সেটা অনুমানের ভিত্তিতে ছিল বলে পরবর্তীকালে যোগেন্দ্রচন্দ্র বসুও সেই অংশটি কিন্তু বাদ দিয়েছিল। ঘনরাম ছিলেন তার কাব্যের প্রধান গায়ন। তিনি নারগা নিবাসী অমূল্যচরণ পণ্ডিতের কাছে ঘনরামের কাহিনীর মর্মাংশ পাওয়া যায়। নারগা নিবাসী, ঠিক আছে।
তার কাব্যের নাম আমরা দেখলাম যে কৃষ্ণপুরের নিকটবর্তী একটি টোলের রামবাটি বলে একটা টোল, যেখানকার পড়ুয়া ছিলেন ঘনরাম। তা একদিন তার পায়ে ফুল তুলতে গিয়ে কাঁটা বিঁধে যায়। তো যে হাতে তিনি পায়ের কাঁটাটা বের করবেন, তো সেই হাত দিয়ে তো তিনি পুজোর ফুল ধরতে পারবেন না। তার ফলে কাঁটা নিয়েই তিনি ফুল তুলতে লাগলেন। ভট্টাচার্য যখন দেখলেন যে তার পায়ে মানে কাঁটা, মানে বেগুন গাছের কাঁটা ফুটে গেছে, তখন তিনি ব্যাপারটা লক্ষ্য করলেন এবং ব্যাপারটা জানতে পারলেন। জেনে তিনি তার ইষ্ট দেবতার উপর অভিমান করে গৃহত্যাগ করলেন। পরবর্তীকালে যেটা হয়, পরবর্তীকালে যেটা হলো যে তিনি যখন ওই মানে ঘনরামকে এরকম ভাবে দেখছেন, পরবর্তীতে ঘনরামের সঙ্গে অন্যান্য পণ্ডিতদের সাথে দেখা হয় তার, এবং মনে করা হয় তিনি যেটা বলেছিলেন তার কাব্যে যে ব্রাহ্মণ ঘুমিয়ে পড়লেন, তারপরে সেখানে তার হনুমানের সঙ্গে নাকি তার দেখা হয়েছিল, তিনি তার কাব্যে বলেছেন। কারণ রামায়ণ পাঁচালী প্রথমে হনুমান নাকি তাকে রামায়ণ পাঁচালী লিখতে বলেছিল। তারপরে হনুমান তার গালে চড় কষিয়ে দিয়েছিল। এই সমস্ত কিছু কিছু অলৌকিক কাহিনী রয়েছে, ঠিক আছে। তারপর তিনি তার কাব্যে দেখেন যে পরবর্তীতে তিনি দেখলেন যে তার কাব্য রচনায় তিনি যখন প্রবৃত্ত হলেন, রাম বন্দনা করে লেখার দিন লিখে সেদিনের মতো তিনি ক্ষান্ত ছিলেন, মানে লিখে দিলেন রাম বন্দনা করে, তিনি লিখছিলেনও। হঠাৎ পরের দিন গিয়ে তিনি দেখলেন যে তার কাব্যে যেখানে তিনি রামচন্দ্রের তিনি বন্দনা করেছিলেন, সেই জায়গায় ধর্ম ঠাকুরের বন্দনা লেখা আছে। অর্থাৎ পরবর্তীতে ধর্ম ঠাকুরের তিনি স্বপ্নাদেশ পেলেন এবং ঘনরাম চক্রবর্তী যিনি ধর্মমঙ্গল লিখতে শুরু করলেন। তার কাব্যের মধ্যে তিনি যেহেতু পণ্ডিত মানুষ ছিলেন, তো তার কাব্যের মধ্যে আমরা অনুপ্রাস যে অলংকার, অনুপ্রাসের কথা আমরা জানতে পারি। অনুপ্রাসের ঘন ঘটা দেখা গেছে, ভাষার ক্ষেত্রে দেখা গেছে অনুপ্রাস ভীষণভাবে ব্যবহার করা হয়েছে। এইগুলো তিনি একটি ছোট্ট সত্যনারায়ণের পাঁচালী লিখেছিলেন, যার নাম হচ্ছে সত্যনারায়ণ রস সিন্ধু, যেখানে মহারাজা কীর্তিচন্দ্রের কথা আমরা জানতে পারি। এছাড়া ঘনরাম ছাড়াও একজন ব্রাহ্মণ কবিরত্ন ধর্মমঙ্গল রচনা করেছিলেন। কাব্যটির বিশিষ্ট নাম ছিল অনাদিমঙ্গল ধর্মপুরাণ, অনাদিমঙ্গল ধর্মপুরাণ এবং ধর্মপুরাণ, ঠিক আছে। তার পিতারও নাম আছে, কারণ তার পিতাও একজন কবি ছিলেন। পুঁথির প্রাপ্ত অংশটাতে এছাড়া ম্যাম এই নোটটারই যে প্রথমে রয়েছে না বিজয়গুপ্তের পদ্মা পুরাণ, ম্যাম এখানে তাৎপর্য কি? বিজয়গুপ্তের পদ্মা পুরাণ কাব্যে 12 মাসা আগে এবং অষ্টমাসিটা পরে। আর মনসামঙ্গল কাব্যের দিক থেকেও এটি আছে, এখানে কোনোভাবে বিজয়গুপ্তটা চলে এসছে, এটা এটা এই করে দাও। একই সাথে প্রিন্ট করতে দিই তো ওরা কিচ্ছু বোঝে না, আর আমি এই সপ্তাহ দেখতে পারিনি, এই জায়গাগুলো একটু দেখে নেবো। এটা বাদ দিয়ে দাও, এটা হবে। ধর্মমঙ্গলটা ঠিক আছে, এখান থেকে হবে এবার, ঠিক আছে। কাব্যের নামও দেখুন দু জায়গায় আছে, দু রকম, একটা রয়েছে শুধু ধর্মমঙ্গল আর একটা জায়গায় রয়েছে অনাদিমঙ্গল। না, অনাদিমঙ্গল পরবর্তীতে আমরা দেখি যে অনাদিমঙ্গল তিনি বলেছেন তার কাব্যের নামটা, ঠিক আছে। অনাদিমঙ্গলটা ঠিক বা ভুল নয়, কাব্যটির বিশিষ্ট নাম মানে মেন নাম ধর্মমঙ্গল হলেও, প্রধান নামটা ধর্মমঙ্গল হলেও অনাদিমঙ্গল এবং বিশিষ্ট নাম এবং ধর্ম পুরাণও আছে এর সঙ্গে। ধর্ম পুরাণ আছে, ঠিক আছে। কারণ তিনি তার কাহিনীতে হরিশ্চন্দ্র পালা, কামদল বধ পালা, এই যে পালাগুলো লিখেছিলেন ঘনরাম চক্রবর্তী, সেগুলো খুবই তার আঙ্গিকগুলো শ্রেষ্ঠ, তার আঙ্গিকগুলো উল্লেখযোগ্য। যেখানে হচ্ছে ওই একটা আছে যে হস্তিবধ পালা,
তারপরে হচ্ছে পুঁথিতে শালে ভর বাঘ, জালন্দা সুরিক্ষা, মানে এই সমস্ত ধর্ম ঠাকুর মানে তো তাদেরই, যেটা তৎকালীন সময় বলা হতো যে যে সুন্দরবনে এই যে বাঘ টাঘ বেরোতো, সেখানকার হাত থেকে যাতে মানুষ রক্ষা পায়, এদেরকে নিয়েই তো লেখা হতো, ওই কারণেই এই কাব্যটা। ম্যাম এখানে আরেকটা লাইন রয়েছে, নারী চরিত্রাঙ্কনে যে কলিঙ্গা কানাড়া দুঃখ। ম্যাম কলিঙ্গা কি কারোর নাম? কানাড়া এগুলো তাহলে দুঃখটা কি ম্যাম এখানে? কোন জায়গাটা? কাব্য প্রতিভার ওখানটায় রয়েছে। এই জায়গায় না তো, কাব্য প্রতিভা আছে। হ্যাঁ হ্যাঁ, কলিঙ্গা, এই চরিত্র, এগুলো নারী চরিত্র। ম্যাম দুঃখও কি একজন নারী চরিত্র? হ্যাঁ, কলিঙ্গা কানাড়া, হ্যাঁ এটাও নারী চরিত্র। হিনা বলে একটা চরিত্র ছিল, হিনা। ম্যাম কিন্তু কারোর নাম দুঃখ, এটাই বুঝতে পারিনি। সেটাই একবার চেক করে আমিও নিচ্ছি, বলে দিচ্ছি চেক করে। কানাড়া আর এটা ঠিক আছে, কলিঙ্গা। হ্যাঁ ম্যাম, এটা দুটো বুঝতে পারা যাচ্ছে যে কোনো নাম হতে পারে, কিন্তু দুঃখ। ম্যাম আরেকটা কি বলেন, হিনা? হবে, হ্যাঁ। আমার মনে হচ্ছে দুঃখ বলে হবে না, এদের দুঃখে কবির বিশিষ্টতা, এটাই হবে। ম্যাম ভাবুন তাহলে বাবা মা কত দুঃখে ওর নাম রেখেছিল। হুম, দুঃখ হবে না, দুঃখ চরিত্র হতে পারে না, এদের দুঃখে কবির বিশিষ্টতা উল্লেখযোগ্য। ঠিক আছে, কলিঙ্গা আর কানাড়া এই দুটো। হিনা বলে একটা চরিত্র ছিল, ডোম চরিত্র, এটা আমার মনে আছে ভালো মতোই। হ্যাঁ যাই হোক, বলো কি হয়েছে। হ্যাঁ ম্যাম, হিনা লিখে নিয়েছি। হুম, এছাড়া ওই মানিক রামটা পড়তে হবে ভালো করে। আর যেগুলো আছে অতটা গুরুত্বপূর্ণ নয়, রামকান্ত বলে একটা চরিত্র আছে, সরি, লেখক কবি রামকান্ত রায়, ওটা পড়তে হবে। ঠিক আছে, রামকান্ত রায়। রামকান্ত রায়টা পড়তে হবে। রামকান্ত রায় হচ্ছে ধর্মমঙ্গল, তিনি লিখেছিলেন 1197 সাল। লেখা হয়েছিল, পরবর্তীকালে প্রকাশ হয়েছিল অনেক পরে। আচ্ছা, ওনার নিবাস ছিল শেহারা বলে একটি জায়গায়, শেহারা, শেহারা গ্রাম, যেখান থেকে ওই ঘনরাম চক্রবর্তীর যে জায়গা, সেটা থেকে ওটা কাছেই ছিল। ঠিক আছে, শেহারা বর্ধমানের মহারাজা তেজ চন্দ্র রায়ের জমিদারি শেহারা গ্রামে, যেখানে রামকান্ত দের হচ্ছে নিবাস।
তিনি একটা সময় কাজকর্ম কিছুই করতেন না, তিনি চাষির ঘরের ছেলে ছিলেন, একটা সময় কাজকর্ম করতেন না। তারপরে তিনি এই লেখার প্রতি মনোযোগ দিলেন। তিনি ধর্ম ঠাকুরের প্রতি আগ্রহ তার বাড়তে শুরু করে, তিনি তারপর লেখার প্রতি মনোযোগ দেন। ঠিক আছে, খুব যে গুরুত্বপূর্ণ তা নয়, কারণ তার সঙ্গে রামকান্তের সঙ্গে এক ব্রাহ্মণ ঠাকুরের দেখা হয়েছিল এবং তার উৎসাহে তিনি কাব্য রচনা করতে বসেন। যেটা জানা যায় যে তার পিতামহ ছিলেন শোভারাম, পিতামহী ছিলেন সুরধ্বনি, পিতা ছিল মহেন্দ্ররাম, মাতা ছিল শিবানী, তারা ছিল 4 ভাই। তার পূর্ব যে কবি নরসিংহ বসু, যেটা আমি বললাম না নরসিংহ বসু, এই নরসিংহ বসুর সঙ্গে রামকান্তের একটা পারিবারিক একটা সম্পর্ক ছিল, আত্মীয়তার সম্পর্ক ছিল। ঠিক আছে, তার ফলেই এই জায়গা থেকেই দেবতা বন্দনা এবং ওই ব্রাহ্মণের সঙ্গে দেখা হয়, তার সান্নিধ্য, যেগুলো রামকান্ত রায়কে তার যে আগের জীবন ছিল, যে তিনি চুপ করে থাকতেন, মানে কাজ করতেন না, এই জীবন থেকে তাকে অনেকটা পরিবর্তিত করতে শুরু করে। ফলে তিনি সেখান থেকে এদের কাছ থেকেই লেখার সমস্ত সরঞ্জাম তিনি জোগাড় করেন, তিনি লেখার জন্য উদ্গ্রীব হয়েছিলেন এবং পরবর্তীকালে সেখানকারই তার গ্রামের সরকার বাড়ি বলে একটি জায়গা, যেখানে রামকান্ত লিখতে শুরু করে। ঠিক আছে, তার মূলত হয়েছিল, তারা 4 ভাই ছিলেন। আর রামকান্তকে এই অবস্থায় দেখে কিছুটা সাহায্য করেছিল সরকার বাড়ি, বলতে গ্রামের একটা জমিদার বাড়ি বলা যেতে পারে। সেখানকার ওই জমিদার বাড়ির যে মেজ ছেলে গঙ্গারাম, বোধ হয় তার নাম ছিল গঙ্গারাম, সরকার বাড়ির যে মেজ ছেলে ছিল সেটা গঙ্গারাম, সে অনেকটাই সাহায্য করেছিল রামকান্ত। এই হচ্ছে রামকান্তর আত্মপরিচয় অংশটা। ঠিক আছে, এই হলো উল্লেখযোগ্য, এই কটা করে রাখলেই হবে, এটা অনেক, এই কটা না, এটা অনেকটাই, প্রত্যেকটা নোট। ম্যাডাম এইটা কি কালকে দিয়ে দেবেন নোটে? হ্যাঁ, কালকে দিয়ে দেবো সব। এই সপ্তাহে এটা পরীক্ষা নেব না, এটা পড়তে থাকো এই সপ্তাহে, যেমন যেটা আছে আর আগের গুলোই নেব। এরপরে হচ্ছে এর পরের সপ্তাহেতে তখন ধর্মমঙ্গলটা নেবো। আশা করি ধর্মমঙ্গল নিয়ে আর একবার পড়ে দেখো যে কোনো জায়গায় নোটসটা পাওয়ার পর যে কোনো জায়গায় কোনো অসুবিধা হচ্ছে কিনা, তারপর আমি আবার বলে দেবো। আশা করছি অসুবিধা হবে না নোটটা পাওয়ার পর। তারপর যদি কোনো প্রশ্ন থাকে তাহলে সেটা বলবো। এরপর আমাদের বৈষ্ণব কবিতা শুরু করতে হবে। তাহলে আমাদের এটা মোটামুটি ভাবে শেষ হয়ে গেল তো, মঙ্গল কাব্যটা, মনসা মঙ্গল, চণ্ডী মঙ্গল আর ধর্মমঙ্গল। হ্যাঁ ম্যাম, শুধু একটুখানি গল্পগুলো দেবেন। হ্যাঁ, গল্প ঠিক আছে, ওটা আস্তে আস্তে দিয়ে দিচ্ছি, মানে একটা একটা করে দিয়ে দিচ্ছি, 1 by 1। হ্যাঁ ম্যাম, ঠিক আছে, তাড়াহুড়ো নেই। তোমরা পড়ে দেখো, যদি কোনো জায়গায় অসুবিধা হয় আমাকে একবার বলে দেবে, বা কোনো নোট যদি না যায়, এই যতগুলো পড়ালাম একবার মিলিয়ে নেবে যে সব কটা কবি গেছে। ঠিক আছে, একদম প্রথম থেকে মিলিয়ে সব বই। ঠিক আছে, তাহলে এই পর্যন্ত থাকলো। আচ্ছা, এর পরের ক্লাস নেব আমি, যদি আমি পারি সানডেতে একটা ক্লাস নেব, যদি পারি। যদি ওই এসএলএসটি ক্লাসটা না থাকে তাহলে আমি নিয়ে নেব, আদারওয়াইজ সোম মঙ্গল বুধ ওই সপ্তাহে আবার পর পর। ঠিক আছে, ওই সপ্তাহে আবার পর পর নেব, অসুবিধা নেই।